আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল শুক্রবার। তো হঠাৎ করে প্ল্যান হলো আমরা নাটোরে ঘুরতে যাব। আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। তো এটা ছিল চলন বিলের নাটোরের এক অংশ, যার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর। তো অলরেডি আমরা নাটোরের মধ্যে ঢুকে পড়ছি। আমরা বগুড়া থেকে নাটোরে যাচ্ছিলাম। তো আমরা অলরেডি নাটোরের মধ্যে ঢুকে পড়ছি। নাটোর শহরটা অনেক গোছানো, সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, ভালো লেগেছে অনেক। আমি ছোটোতে 3-4বার নাটোরে এসেছি, কিন্তু আমার ছেলেকে নিয়ে এই প্রথম আমি নাটোর শহরে আসলাম। ও খুব বেশি এক্সাইটেড, অনেক কিছু দেখবে, এরকম একটা অবস্থা। তো আমরা সর্বপ্রথমেই চলে গেলাম নাটোর উত্তরা গণভবনে। তো এখানে গিয়ে বিশাল বড় একটা রাজবাড়ি গেট, আর সঙ্গে একটা ঘড়ি তো আছেই, যেটা আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখো এত বছর হয়ে গেল ঘড়িটা কি সুন্দর সময় দেয়, ঢুং ঢুং করে শব্দ হয়। আর ওই সামনে একটা কামান রাখা ছিল, যেটা দেখে ওর খুবই প্রশ্ন, যেটা দিয়ে কী হয়। তো আমি বললাম যে আগে এখন যেমন পারমাণবিক অস্ত্র হয়েছে, অনেক কিছু যে হয় যুদ্ধ করার সময়, আগে তো এরকম ছিল না। আগেকার রাজারা এই কামান দিয়েই যুদ্ধ করতো। তো রাজবাড়ির সামনে এই গাছগুলো আরও অসম্ভব সৌন্দর্য বাড়িয়ে তুলেছে, মানে খুবই ভালো লাগছিল দেখতে। দেন আমরা গণভবনের ভেতরে চলে আসলাম। আর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম যে একটা দোল উৎসব খেলার একটা মঞ্চ, যেখানে অনেক রাজা রানীরা আগে মানে এখানে খেলতো, রং খেলতো। এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি বারবার শুধু এটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম রাজা রানীগুলো কত সুন্দর করে হয়তো সেজে গুজে অনেক সব মানে নিজেদের সবাইকে নিয়ে এখানে দোল উৎসব করতো, কত রোমান্স, কত কি এখানে। যাই হোক, ভালো লাগছিল এগুলো মনে হতে। দেখেন, রাজা রানী ঠিক চলে গেছে, কিন্তু তাদের প্রাসাদ, তাদের জায়গা, তাদের ঘর সব কিছুই মানে রেখে গেছে, আছে। তো একটা সময় আসলে এটা প্রকৃতির নিয়ম, আমরা একটা সময় আমরাও থাকবো না, আমাদের সব জিনিসপত্র থাকবে। যদিও আমরা তো স্পেশাল না রাজা রানীর মতো, কিন্তু মানুষ মানে এগুলো দেখেই তো আসলে নিজের পরিস্থিতিটা মানে বুঝতে শেখে যে আসলে সবারই পরিস্থিতি একরকম, এরকমই হবে, একদিন আমরা থাকবো না। তো এভাবে চলতে চলতে রাজবাড়ির এই জায়গাটাতে চলে আসি। পিছন দিকে অসম্ভব সুন্দর। আমি সুব্রাহামকে বারবার বলছিলাম, বাবা এই জায়গাটাতে একটু দাঁড়াও, ছবি উঠায়। তো ভিডিও করতে এতটা পছন্দ করে না। যাই হোক, ও চলে গেল। তারপর আমি মোটামুটি কিছু ভিডিও নিলাম, আর সামনের দিকে এগিয়ে যেতে মূল ভবনের সামনে চলে আসলাম। এই মূল ভবনের সামনে বারান্দাটা জাস্ট অস্থির ছিল, অনেক সুন্দর। শুধু মনে মনে ভাবছিলাম যদি এই বারান্দাটাতে বসে এক কাপ চায়ের সঙ্গে একটু বৃষ্টি বিলাস করতে পারতাম, ব্যাস খুবই ভালো লাগতো। এটা ভেবে মনে হচ্ছিল যে রাজা রানীগুলার কত ভাগ্য ভালো, অনেক বৃষ্টি, হয়তো অনেক বসন্ত রাজার সঙ্গে সুন্দর মুহূর্তে এখানে কাটিয়েছে। এর মধ্যে দেখি এখানে প্রবেশ নিষেধ লেখা আছে, বাট আমার ছেলের মধ্যে ঢুকে পড়ছে। মানে ওর এটা করতে হবে যে ভেতরে কি আছে আমাকে দেখতে হবে, যদি এটা নিষেধ হয়েছে। তো তারপর ঝাড়িটা অবশ্য আমাকে খেতে হয়েছিল, আর এজন্য ওকে আমি একটা উঁচু জায়গার উপর বসিয়ে দেই, যাতে ওখান থেকে নামতে না পারে আর দৌড়াদৌড়ি না করতে পারে। এর মধ্যে আমি কিছু ভিডিও নেই। তোর বাবা এর মধ্যে ওর কাছে এসে বসে পড়ে। তারপর আমি এখান থেকে একটু ভিডিও নিলাম, একটু মজা করলাম, সবাই মিলে এখানে কিছু সময় কাটানো হলো, যেটা খুবই ভালো লাগছিল। তারপর এখান থেকে বের হয়ে আমরা চিন্তা করি যে রানী যেখানে গোসল করতো, যে দিঘির ঘাট, ওই ঘাটটাতে যাব দেখার জন্য। তো এই বলে সামনের দিকে আমরা এগোতে শুরু করি। যেতে যেতে একটি গাছ চোখের সামনে পড়ে, যেটা খুবই ভালো লাগছিল, অনেক ডালপালা। আমার ছেলেটাকে ওখানে বসিয়ে দিয়ে উঁচুতে, ও কিছুক্ষণ বসে। তারপরে এই যে রানীর গোসল করার জায়গায় আমরা যাচ্ছি। প্রচণ্ড রোদ ছিল, অনেক গরম, তারপরে ভালো লাগছিল। ইতিহাস দেখতে আমার ভালো লাগে। ইতিহাসের এই জায়গাগুলো মানে অনেক পুরাতন স্মৃতি, মনে হয় যে চোখের সামনে কল্পনা করতে পারছি। দেখুন, এই সেই ঘাট, যে ঘাটে রানী গোসল করত। অবশ্য এই ঘাটের পাশে একটি ছোট্ট চিড়িয়াখানা ছিল, যেখানে হরিণ ছিল। বাচ্চারা হরিণকে খাওয়াতে পারতেছিল, হরিণগুলো খুবই কাছে চলে আসে, খুবই ভালো। তো যাই হোক, এখানে খুবই মজা করেছে। সুব্রাহাম অনেকগুলো কাঁঠালের পাতা কুড়িয়ে নিয়ে এসে হরিণকে খাওয়ানোর চেষ্টা করছিল। দেখলাম যে হরিণও খাবার পেয়ে খুব খুশি, খাচ্ছিল মোটামুটি ওদের কাছে এসে।
ও এই ফার্স্ট হরিণকে খাইয়েছি কিছু, এর আগে কখনো হরিণের এতটা কাছে যায়নি। এই দেখেন কাঁঠালের পাতা কীরকম করে খাচ্ছে হরিণটা, সুব্রাম খাওয়াচ্ছে। তার পাশে একটা মানে এরকম ময়ূর খাঁচা ছিল। দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত রং, কত সুন্দর। তো ভালোই লাগছিল। ময়ূর সর্বভূক প্রাণী এটা জানি, কিন্তু ও যে আমড়ার পাতাও খায় এটা আমি জানতাম না। আমড়ার পাতা এত টক, তারপরে দেখি যে ও পাতাও খাচ্ছিল। এটা আমার কাছে খুবই মজা লেগেছে। আর পাশেই ছিল হচ্ছে এই পুকুর ঘাট যেখানে রানী গোসল করতো। ওখানে দেখেন অনেক অনেক পানকৌড়ি। আমি একসঙ্গে এত পানকৌড়ি কখনোই দেখিনি। এখানে মাছ খেয়ে খেয়ে পানকৌড়িগুলো উঁচু গাছের ডালে বসে থেকে তাদের পাখনাগুলো শুকিয়ে নিচ্ছিল। এটা খুবই ভালো লেগেছে। আমি সত্যি সত্যি এত পানকৌড়ি কখনো দেখিনি। তো এবার ফেরার পালা, আমরা গণভবন থেকে বের হয়ে আসছিলাম। এর মধ্যে সুব্রাহাম সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। ব্যাস আর কি, তারপর ওকে নামিয়ে নিয়ে আসলাম। এবার আমরা চলে গেলাম পুরাতন রাজার, পাগলা রাজার পুরাতন রাজবাড়িতে, যেখানে ছোট তরফের বাসায় গিয়ে আগে উঠলাম, বড় তরফ বাসায় আর গেলাম না। তো এখানে যে কিছুক্ষণ সময় কাটানোর পর অনেক ছবি তোলা হলো। পাশে একটা ঘোড়ার গাড়ি ছিল, সেখানে সুব্রাহাম আর ওর বাবা উঠে পড়লো একটু ঘোরার জন্য। তো ভাবছিলাম যে রাজবাড়ির সামনে ঘোড়া, হাতি এগুলো তো থাকবে, তাই না? একটা মানে অন্যরকম ফিল হচ্ছিল। দেখুন এই বারান্দাটাতে হাঁটতেছিলাম আর দরজা, মানে এগুলো দেখে মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে একসময় কত রানী, কত দাসী, কত সৈন্য, কত কে এখানে হাঁটাহাঁটি করছে, কত স্মৃতি তাদের, কত কথা হয়তো বা এই দেওয়ালের প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অজানা। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়ি, কারণ অনেক রোদ ছিল, গরম, আর হাঁটাহাঁটি করার মতো এনার্জি তেমন ছিল না। এর মধ্যে আমরা খাবার খেয়ে নিছি অলরেডি, সেটা স্কিপ হয়ে গেছে, এটা ভিডিও করিনি। তো গাড়িতে বসেই এগুলো পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, এটাই ভালো লাগছিল। এই দেখুন কত পুরাতন, কত স্মৃতি, কত মানে কত কি সবই আছে, শুধু রাজা রানী নেই। রাজ্য পড়ে আছে, রাজবাড়ি পড়ে আছে, বাট রাজা রানী নেই। তারপর কি আবার পুরাতন রাজবাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসার পথে রওনা দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসায় পৌঁছে গিয়েছিলাম, সবাই নিরাপদে পৌঁছে গেছি। তো আবারও কোনো একদিন কোনো জায়গায় ঘুরতে গিয়ে অবশ্যই কোনো একটা নতুন জায়গা দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।